মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা 50-এর খ। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। 18+ অ্যালার্ট। মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা। আমার পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে পুরো দুনিয়া গোল্লায় যাক। কণ্ঠে এক অদ্ভুত নিগূঢ়তা, মুগ্ধের চোখ দুটো প্রাণোজ্জ্বল, তামাতে পড়া বাদামি ঠোঁটজোড়া সূক্ষ্মতা জড়িয়েছে জিভের সিক্ত ডগা ঠেলে আলগোছে জিভ নিভিয়ে নিচ্ছে। হুট করে সুদর্শনের বুকটাই নেমে আসে দুর্ভিক্ষের প্রখর খরা, যে খরা বোধহয় অবসাদের স্বাদ পাবে কেবলমাত্র মায়াবিনীর একমাত্র প্রত্যক্ষ দর্শনে। এক ফোঁটা পানির অভাবে তৃষ্ণার্ত পাখিন পক্ষী যেমন তীব্র খরায় ছটফটিয়ে ওঠে, ঠিক তেমনইভাবে যুবকের বুক পিঞ্জরার অভ্যন্তরে আটকে থাকা হৃদয় নামক অঙ্গটি ছটফট করবে যেন। সে কাঁপছে, রূঢ় মানবের অমন হাম পাহাড় সমুদ্রটা কাঁপছে। আবারও তার অচেতন বিহায় এমন ভীষণ বাজেভাবে মেয়েটার কাছে পেতে কাঁদছে। কিন্তু রূঢ় মানব যে খারাপের খোলসে আবৃত সুপুরুষ। ছোট মেয়েটার সাথে হুটহাট নিষিদ্ধ কিছু করে ফেলার ভয়ে নিজেকে শাসিয়ে ওঠে কাবু। দুহাতে সজোরে চাপড় বসালো নিজের গালে, অতঃপর নিজেকে অভ্যন্তরে পুরুষত্ব পশুটাকে শাসিয়ে আওড়ায়। ও ফাক, থাম বলছি, থাম। শি ইজ স্টিল টু ইয়াং। ও তোর রূঢ়তা সহ্য করতে পারবে না রে, পারবে না। নিজের সাথে দ্বন্দ্বে লিপ্ত মুগ্ধ থামতে পারছে না কোনো মতেই। শরীরের অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে পা বাড়ালো কক্ষ থেকে বেরিয়ে যাবার উদ্দেশ্যে। প্রতিমধ্যে নিজের মাথাটা শক্ত করে চাপড়ালো মুগ্ধ। শরীরের অভাব অনুভব করলেও তীব্র নেশায়, মেয়েটা মারাত্মক নেশা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া উচিত, নয়তো নিজ অন্তর্জালে হয়তো জোরপূর্বক করে অনেক কিছুই করে বসবে। মাথার ওপর বইছে ঝর্ণা, ঝিরঝিরি শীতল বাতাস পানির বেগ এসে ভিজিয়ে দিচ্ছে পরশ সুন্দরী দুধে আলতা গা। পানির তীব্র উপস্থিতি ধুয়ে মুছে যাচ্ছে রমণীর কন্দনরত চোখ মুখ। অশ্রুরা সব নির্বিকারে গড়িয়ে যাচ্ছে পানির সখ্যতায়। রমণী কুঁজো হয়ে বসে আছে ওয়াশরুমের তক্তকে টাইলসের মেঝেতে। রাত বাজে প্রায় 1:30। বাইরে এখনো ভারী তুষারপাত বইছে, তারই মধ্যে গিজারের উষ্ণ জল ছড়াচ্ছে বরফ ঠান্ডা পানির নিচে বসে আছে সে। ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র তনু। তবে সেই কম্পনের পেছনে আদৌ পানির শীতলতা দায়ী, নাকি তার বুকে ভরা চাপা আর্তনাদ, জানে না সে। তা নিয়ে খোদ সংখ্যা আছে মানবীর। তার ক্ষুদ্র হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে গেছে আজ। পেল্লব মুখখানা দুহাঁটুর ভাঁজে লুকিয়ে রেখে বিড়বিড় করে উগরে দিচ্ছে নিজের চাপা কষ্টগুলো। কেন করলে এমনটা অ্যালেক্স? কেন করলে? কি করিনি আমি তোমার জন্য? সেই শুরু থেকে যখন বলেছিলে বিনা বাক্যে, আমি তা মেনে নিয়েছি। তাই করেছি, বিলিয়ে দিয়েছি নিজের সর্বত্র। রাতের পর রাত নিজের নৈতিকতা বিলিয়ে তোমাকে খুশি করেছি, কেবলমাত্র তোমাকে আপন করে পাবার লোভে। তাই বলে কি আমি বড্ড লোভী ছিলাম অ্যালেক্স? কেমন কমতি ছিল আমার মাঝে, যা আমি মিলা থেকে পূর্ণ করতে পারলাম না, যা মিলা করলো তোমার জন্য পূর্ণ। এমনটা যদি হওয়ার ছিল, তাহলে আমার সাথে এত বড় নাটক কেন করলে অ্যালেক্স? কেন করলে? চিৎকার দিচ্ছে হায়া অতিরিক্ত কষ্টে। হিতাহিত জ্ঞান হারিয়ে দুহাতে টানছে নিজের চোল, চোখ দুটো পানির বিপরীতে বুঝে রেখে অস্ফুটভাবে আওড়ায়, আই ওয়ান্ট ফরগিভ ইউ অ্যালেক্স। প্যালেসের নিচতলা প্রশস্ত করিডোরে নিজ কাজে ব্যস্ত, নিজ পায়ে হাঁটছে এডউইন। হাতে তার একখানা ওকিটকি। ফোনের ওপাশ থেকে তীব্র ক্ষোভে ঝেড়ে বলছে, কি করছিস তোরা? একটা সামান্য কাজ দিয়েছি, তাও ঠিকঠাক মতো করতে পারিস না, তাহলে তোদের বাঁচিয়ে রেখে লাভ কি বাস্টার্ড? ওপাশের ব্যক্তিবর্গদের প্রতিনিধিত্ব ব্যাকলাভ কোনো শোনা যায়নি তেমন। এডউইনের চোল শক্ত ক্রমশ। ক্ষুদ্রতায় গটগটিয়ে হাঁটা ধরল প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। রাজকীয় সিঁড়ির গায়ে কদম ফেলে কেবল পড়ল তার, অমনি পেছন থেকে ভেসে এলো ভয়ার্ত সপ্তদশী রিনরিন আওয়াজ। এডউইন! থমকায় এডউইন। চামড়া গোটায় কপালের রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় অদৃশ্যে। দৃশ্যমান হলো অদূরে দাঁড়িয়ে থাকা তটস্থ মাহিকে। তৎক্ষণাৎ কপালের ভাঁজগুলো আরো কিছুটা গাঢ় হলো রূঢ় মানবের। দৃষ্টি নুইয়ে ফেলে গমগমিয়ে আওলায়, বলুন সিগনোরা। শুকনো ঢোক গিল মাহি। ক্ষুদ্র পা দুটো তার ধীরলয় এগোচ্ছে সম্মুখে, দোটানাগ্রস্ত ন্যায় হাঁসফাঁস করছে সে। তা আর দৃষ্টি বোধহয় বেশ খেয়াল করলো এডউইন। তড়িঘড়ি করে নজর ঘুরিয়ে এনে তাক করলো সম্মুখে।
পর মুহূর্তে গভীর কণ্ঠে শুধালো, কিছু বলার থাকলে সোজাসুজি বলে ফেলুন মনস্টার সিগনোরা। আমার তাড়া আছে, পেন্ট হাউসে যেতে হবে। আমিও যাব। কথার পৃষ্ঠে এমন অকপট উত্তর মোটেও আশা করেনি অ্যাডউইন। হতভম্বতায় ডুবে গেল সে। উদ্গ্রীব হয়ে তখনই পাল্টা প্রশ্ন ছুড়ে, কেন? সপ্তদোষী অস্থিরতা হাত কসলাচ্ছে অনবরত। নতমুখে পা দিয়ে খুঁড়ছে পায়ের নখ। লকলকে জিভে ডাকায় কোনো মতো কথা সাজিয়ে মিনমিনিয়ে বলে, বৃষ্টি বলেছিল কিউটির সাথে দেখা করে যেন তাড়াতাড়ি পেন্ট হাউসে ফিরে আসি। গম্ভীর হলো অ্যাডউইন। তার মুখোপায়ে ব্যক্তিগত আধারের ছোঁয়া বইছে। মাহির কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে ব্যস্ত যুবক ব্যগ্র কণ্ঠে শুধায়, ঠিক আছে চলুন। পেন্ট হাউসের সীমার চেম্বার, যার ওষুধি কিংয়ের রেস্ট নেবার কক্ষ হিসেবে পরিচিত, কক্ষের দুয়ারে আটকে রাখা। ভেতর থেকে দরজার বাইরে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকে অ্যাডউইন সহ এক ঝাঁক প্রশিক্ষিত চিকিৎসক। অথচ রুরোমানবের দুয়ার খুলছে না। অ্যাডউইন বিচলিত হলো। কক্ষের দ্বার প্রান্তে অ্যাডজাস্ট করা সেন্সারের মুখে দাঁড়িয়ে মাথা নুইয়ে ফের অনুমতি চাইবার ভন-ধরে আওড়ায়, মনস্টার প্লিজ ওপেন দ্য ডোর, আই থিঙ্ক ইউ নিড ট্রিটমেন্ট রাইট নাও। কক্ষ হতে দুহাঁটু বেরোয়নি। অ্যাডউইন আশাহত হলেও হাল ছাড়ল না। ফের সামান্য গলা খাকিয়ে দিয়ে সেন্সারের সম্মুখে ঘাড় ঝোঁকাতে ওপাশ থেকে কাচের স্লাইডের দরজাটা শব্দহীনভাবে খুলে গেল দুপাশ দিয়ে। অ্যাডউইন থমকালো। মুহূর্ত ব্যয় তত্র কদমে প্রবেশ করে শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে। উদ্বিগ্ন চোখ দুটো তার আনমনে সামনে তাকাতেই দেখল অদূরে বকমলি দিভানের কোলে দাম্ভিকতার সহিত বসে আছে মনস্টার। তার দিকে ঘাড় নুইয়ে নীরবে পা চালিয়ে এগিয়ে আসে সম্মুখে। দৃষ্টি যুগল তীক্ষ্ণ। অদৃশ্য হলো মনস্টারের পায়ের কাছে অবহেলিতেই অকারণে পড়ে আসবে এমন কিছু। অত্যন্ত বিনিময়ের সাথে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকালো সে। দৃষ্টি যুগল তীক্ষ্ণ হতে দৃশ্যমান হলো মনস্টারের পায়ের কাছে অবহেলিত আকারে পড়ে থাকা বেশ কিছু হৃদয়হিত সিরিজ। শূন্য কাছে শিশি ফোঁস করে নিঃশ্বাস ফেলে অ্যাডউইন ধীরলয়ে নিঃশব্দে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। টেবিলের ওপর গা বাঁকিয়ে গড়িয়ে থাকা বক্স ট্রেতে একে একে মেঝে হতে তুলল সব। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে অদূরে দুয়ারে ঠেসে দাঁড়িয়ে থাকা চিকিৎসকের পানে চোখের বিচক্ষণতায় নীরবের ইশারা সকলে ভেতরে ঢুকবার আদেশ দিল সে। গম্ভীর পুরুষ। এহেন নীরব আদেশ পেয়ে কাঁপতে কাঁপতে কক্ষে প্রবেশ করে ডাক্তারগণ। হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি মাথা নুইয়ে রেখে কোনো মতে এগোচ্ছে তারা। পদযুগলের গতি হুট করেই টানল অ্যাডউইনের দিভানের সম্মুখে। দুজন মধ্যবয়স্ক রাশিয়ান চিকিৎসক উদ্যত হলো মনস্টারের ট্রিটমেন্ট করতে। হাতে থাকা ডক্টরস ব্যাগ টেবিলের উপর রেখে বের করে পরীক্ষার জন্য কপোতই তুলতেই নরম তুলতুলে অংশটুকু একা লাথি প্রতীক হয়ে বসল এক লাথি। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে বেচারা কেমন ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। অ্যাডউইন হতভম্ব। ভরকানো দৃষ্টিতে আহত চিকিৎসকের পানে তাকাতে কর্ণখড়ে ভেসে এল রুরোমানবের হিংস্র গর্জন, ইউ বাস্টার্ড, ডোন্ট ইউ হেয়ার টু টাচ মি, গেট লস্ট ফর মাই আইসাইট। যুবকের হেন হুঙ্কারে কাঁপন ধরে বদনখানি বাঁকা করে দক্ষ চিকিৎসকদের সর্বার্থে। মনস্টারের মতিগতি ঠিক নেই। কখন না আবার তাকে ছোঁয়ার অপরাধে গা থেকে হাতটা আলাদা করে দেয় সকলের। ভয়ে ডরে তক্ষুনি বেচারা ছুটে পালালো কক্ষ হতে। এদিকে অ্যাডউইন চিন্তিত। নিজ উদ্যোগে একবারই আরেকটু চেপে গেল মনস্টারের পায়ের কাছে। কণ্ঠ খাতে নামিয়ে ফের চিন্তিত গলায় শোধালো, আপনার ক্ষতটা ভীষণ গাঢ় মনস্টার, প্রচুর ব্লাড লস হচ্ছে। এখনই ক্ষতস্থানে স্টিচেস না পড়লে সমস্যা হতে পারে। মুখে একরাশ গম্ভীর্য ধরেই মুগ্ধর চোখ বুজে রেখে চল শক্ত করে কণ্ঠে ধারালোভাবে চিরবিড়িয়ে বলে ওঠে, হোক তাতে তোর বাপের কি, আই সেড গেট আউট বাস্টার্ড। কর্কশ যুবকের এরও পাল্টা তিরিক্ষে উত্তাপে কথা থেমে গেল অ্যাডউইনের। ভারী হলো কণ্ঠনালী। কিয়ৎক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল বেপরোয়া উন্মাদ মাফিয়াবিষ্টের পানে। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অ্যাডউইন আওড়াচ্ছে, এতটা ছন্নছাড়া কোনো মানুষ হয় নাকি? কেন আপনি এমন মনস্টার? আর কতদিন নিজের ক্ষতগুলো এভাবে উন্মুক্ত রাখবেন? আর কতদিন নিজেকে আবৃত রাখবেন এহেন শক্ত খোলসে?
মনের ওপর উত্থাপিত বাক্যগুলো সঠিকভাবে উত্তর পায়নি অ্যাডউইনের। কেবল ফেলল দীর্ঘ নিঃশ্বাস। শুয়ে শুয়ে হাঁটু ভর দিয়ে উঠে দাঁড়াতেই সেই শরীর ঘুরিয়ে তখনই পা ঘোরালো উল্টো পথে। নিস্তব্ধ কক্ষ, মখমলি গোলাকার বিছানায় এপাশ ওপাশ করছে মাহি। চোখ ভর্তি ঘুমের অভাবে বিরক্ত সে। কিউটিকে নিয়ে এলে ভালো পড়তো, বিনিময়ে না হয় আরো কখনো বকুনি খেত। এ আর নতুন কি? চোখ দুটো কুঁচকে রেখে ভাবছে মাহি। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ হলো ঠক ঠক। তখনই চোখ মেলে মাহি। গোটাই কপাল, এত রাতে আবার কে এলো? মানবীর ভাবনায় ফোরাতেই টোকা পড়ল দরজার গায়ে। আর এবার বুঝতে পারল না মাহি। চট জ্বলতে নেমে গেল বিছানা হতে। দ্রুত কদমে দরজার কাছে এসে নব ঘোরাতে উল্টো। দুয়ার খুলে সম্মুখে দৃষ্টিপাত হলো রমণীর। চোখ জোড়া সামান্য কুচকে গেল আপনা আপনি। সন্দিগ্ধ কণ্ঠ ফুঁড়ে অস্ফুটভাবে বেরিয়ে এলো, অ্যাডউইন, আপনি? নতমুখে দাঁড়িয়ে আছে অ্যাডউইন, গম্ভীর মুখে মুখভয়। কোনরূপ সময় নষ্ট না করে তখনই গমগমিয়ে গলায় শুধালো, আই হ্যাভ আ রিকোয়েস্ট ফর ইউ মাস্টার সিগনোরা। কপাল কুচকায় মাহি। দগদগে গাঢ় ভাঁজ স্পষ্ট হলো সপ্তদশী। খানিক গলা খাকারি দিয়ে গাম্ভীর্যপূর্ণ জিভে বলল, কিসের রিকোয়েস্ট? এ পর্যায়ে খানিকটা সময় নিল অ্যাডউইন। ঢোক গিলে পরপর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, আপনি তো জানেন সিগনোরা মনসারের ঘাড়ে গভীর ক্ষত হয়েছে, তবে মনসারের ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না। এতক্ষণে মনে হয় আপনি একটু তার আশেপাশে থাকলে। ওয়েট আ মিনিট, কি বলতে চাচ্ছেন আপনি অ্যাডউইন? তার ঘাড়ে ক্ষত হয়েছে সেটা তার ব্যাপার, এখানে আমি কেন তার কাছে যাব? সপ্তদশীর টুক পড়া বাক্যে চল শক্ত হলো অ্যাডউইনের। গাম্ভীর্যতাপূর্ণ বাড়ালো মুখবয়ে। সে কেমন শক্ত গলায় পরক্ষণে শুধালো, ভুলে যাবেন না সিগনোরা, মনসারের ঘাড়ের ক্ষতটা আপনার জন্যই হয়েছে। অত্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ না হয় চলুন একবার গিয়ে তাকে বলে দেখুন ট্রিটমেন্ট নেওয়ার কথা। আমি শিওর সে আপনার কথা শুনবে। ধমকায় মাহি, কণ্ঠস্বরে পড়ল টান। অ্যাডউইন তো ভুল কিছু বলেনি। লোকটার ঘাড়ে ক্ষতের জন্য অবশ্য সেই দায়ী। এরূপ আত্মোপলব্ধি মাহি অপরাধবোধে বেড়ে গেল কয়েক গুণ। বুক ফুলে একটা লম্বা দীর্ঘশ্বাস টেনে নিয়ে আচানক রাজি কণ্ঠে আওড়ালো, ঠিক আছে। নীরব কামরা, তার চেয়ে বেশি নীরব মুগ্ধ। চোখ দুটো বুজে রাখা তার, ঘাড় এলিয়ে রাখা দিভানের ওপর, দাঁত খিচে সিগার ফুঁকছে রুড়ো মানব। এর মাঝে কক্ষের উন্মুক্ত দরপানে পা টিপে টিপে এসে দাঁড়ালো সপ্তদশী। অস্থির অনবরত কসলাচ্ছে নিজের মেলি হাত দুটো। ভেতরে প্রবেশ করার অনুমতি চাইবার প্রয়াসে সে না মুখ খুলবে অমনি সম্মুখ থেকে ভেসে এলো রুড়ো মানবের হিংস্র গর্জন, ডোন্ট ইউ ডিয়ার বান্দির মেয়ে, আমার মাথা এখনো ঠান্ডা হয়নি, তাই এক্ষুনি আমার দু চোখের সামনে থেকে সরে যা, নয়তো আর 12 দিনের ধার ধারবো না আমি। আজকে তোর কপালে আমি শনি লাগিয়ে দিব, ছাড়বো না তোকে, বলে দিলাম। দূর হয় এখান থেকে। আটকে ওঠে মাহি, বিভ্রান্তিতে চোখ তুলে কপালে। রুড়ো মানব কি করে টের পেল তার উপস্থিতি? সে তো পা টিপে টিপে এসেছে, আওয়াজ তো হয়নি বিলকুল। তাহলে? সপ্তদশী শঙ্কিত নীরবে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি আপনার ঘাড়ের ক্ষতে ট্রিটমেন্ট করতে দিচ্ছে না কেন? দেখছে না কত ব্লাড লস্ট হচ্ছে? এতক্ষণে ঘাড় তোলে মুগ্ধ, নিখুঁত বাদামি চোখ দুটো, রক্তলাল দৃষ্টি হুট করে তাক করতে অদূরে দাঁড়িয়ে থাকা মাহির পানে। কপাল কুঁচকে খ্যাক খ্যাক করে আওড়ায়, তাতে তোর কি, তোর বাপের কি? এই ভান্দির মেয়ে, আমি বাঁচলে তোর কি আর মরলি তোর কি? এখানে তো এত আলগা পিরিত দেখাতে হবে না বান্দির মেয়ে। দূর হ, দূর হ, যা যা যা। গলা ফোলায় সপ্তদশী। বিরক্তিতে পা ছোটাতে চাইল চলে যাবার উদ্দেশ্যে, তবে পরক্ষণে অভ্যন্তরীণ মানবিকতা কাণ্ডারি স্বভাব জেগে ওঠে তার। যার রেশ মেয়েটা না চাইতেও পা রাখল কক্ষে। এদিকে পুচকে মানবীর অমন অদত্ত দেখে ভারী অবাক হলো মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে গমগমে গলায় শুধালো, কিরে তুই ভেতরে ঢুকছিস কেন? তোকে আমি ভিতরে আসতে বলেছি? প্রত্যুত্তর করেনি মাহি। নিজের ভয় ডর এক অদৃশ্য পর্দার আড়ালে লুকায়িত করে শক্ত করে মুখ, পায়ের গতি সচল রেখে বলে ওঠে, উঠুন, দ্রুত ট্রিটমেন্ট করে নিন ডাক্তারদের। এ পর্যায়ে ঠোঁট ঠেলে বাঁকা হাসলো মুগ্ধ। তার কর্ণঘোরে সপ্তদশীর বলা কোনো কথাই ঢোকেনি, উল্টো চোখ দুটো নেমে এসেছে অচ্ছন্নতা। সে ভয়ানক অচ্ছন্নতায় তার রেশে বরাবর নেই উন্মুক্ত হয় বেপরোয়া যুবক। দৃঢ় হয় থমথমে রমণীর হরিণী আখিদয়ের মাঝে। ধীরে ধীরে গা গড়িয়ে নামছে আকাছে সরুনাকে লাল টুকটুকে ডগায়। অতঃপর আবারও গড়ালো রুড়ো মানবের নিগুড় দৃষ্টি। তাই এবার থমল রমণীর
তীর করে নড়তে থাকা গোলাপি পাপড়ি নেয় অধৈর্য কোলের পানে। তৎক্ষণাৎ অচল হলো নির্দয় মাফিয়া বৃষ্টির মস্তিষ্ক, অজান্তে দ্রুত হলো হৃদস্পন্দন, কণ্ঠায় নেমে তীব্র খরা। একটুখানি সিক্ত হবার আশায় চাতকের নেই উদ্গ্রীব মুগ্ধ। সূক্ষ্ম অদরজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল আলগোছে। এদিকে মাহি এখনো বলে যাচ্ছে। তবে এরই মধ্যে রুরো মানব আচমকায় উঠে দাঁড়ালো বসা ছেড়ে। তক্ষুনি থেমে গেল মাহি। মুখভয় থেকে এতক্ষণের গাম্ভীর্যপূর্ণ ভাব মুহূর্তে সরে গেল তার। সর্বাঙ্গে নামলো ভয়ের ছাপ। নির্দয় মানবকে সম্মুখে এগোতে দেখে সে ভয় যেন বেড়ে গেল আরো কয়েক গুণ। তৎক্ষণাৎ উল্টো ঘুরে চলে যেতে উদ্যত হলো মাহি। তৎক্ষণাৎ কদম জোর একটুখানি সামনে আগাতেই আচমকা পেছন থেকে জোরালো শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে তার নরম বাঁকানো কোটি দেশ। মুহূর্তেই পায়ের গতি রূঢ় হলো মানবীর। কাঁপছে তার সর্বাঙ্গ। মুগ্ধ হাসল মৃদু। এক হাঁচকা টানে সপ্তদশীকে টেনে এনে চেপে ধরে নিজের রুক্ষ বক্ষভাঁজের সনে। ঘাড়টা দিয়ে সামান্য উঁচিয়ে এনে মুখ রাখলো মেয়েটার নাকের কাছে। অতঃপর হিসিয়ে আওড়ালো, বলেছিলাম না কাছে না আসতে। বারণ করা সত্ত্বেও কেন এলি বান্দির মেয়ে? এবার তো অনেক কিছু করে বসবো। আমায় থামাবে কি শুনি? শুকনো ঢোক গেল মাহি কপতই কণ্ঠে মিনমিনিয়ে আওড়ালো, ইয়ে মানে আমি আসলে ইচ্ছে করে। সপ্তদশী বাঘ এলোমেলো। তা শুনলো না বা শোনার ভান ধরল না মুগ্ধ। দক্ষ হাতে কৌশলী তক্ষুনি নিজের দিকে ঘুরিয়ে আনলো মেয়েটাকে। মাহি হতভম্ব। পরিস্থিতি সামলে ওঠার পূর্বে আচানক তার চিবুকে রুক্ষ আঙ্গুল ঠেকায় মুগ্ধ। আঙ্গুলের জোড়া মাহির ক্ষুদ্র পল্লব মুখখানা সামান্য উঁচিয়ে কণ্ঠে ভারী দুষ্ট ছাপ ফুটিয়ে শুধালো, ও ফাক অফ। এসব আসল নকলের হিসাব না হয় পরে হবে হটি, বাট নাও কাম লেটস ডু সামথিং হট স্যার। ঘৃণায় নাক মুখ কুঁচকে নিল সপ্তদশী। কণ্ঠে বাড়ালো তেজ। দুহাতে তখনই রুরো মানবের বুক ঠেলে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সরুন অসভ্য লোক, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ, উল্টো কপট করলো নাটকীয়তা। চোখে বিভ্রম লেপটে মুখ নামিয়ে আনলো সামান্য। অতঃপর রয়েছে বৃদ্ধাঙ্গুলটা আলতো করে ছুঁয়ে দিল রমণী তীর করে কাঁপতে থাকা অষ্টপুটে। কণ্ঠে দুষ্টুমির প্রলেপ এঁকে আহড়ালো, হে সিগনোরা লোকস, ইয়োর লিপস আর টকিং। ভরকায় মাহি। ঠোঁট আবার কবে থেকে কথা বলে? বোকা মানবী বোকা নেয় অবধের ছাপ ফোটালো নিজের মুখভঙ্গিতে। সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, মানে কিসব আবল তাবল কথা বলছেন? ঠোঁট কবে থেকে কথা বলা শুরু করলো? হ্যাঁ? তৎক্ষণাৎ জিভের ডগায় গাল ঠেকালো মুগ্ধ। তৎক্ষণি নীরবে হেসে পরক্ষণে ফের আওড়ালো, বলছে তো, এই যে খেয়াল করে দেখ, শোন। তোর ঠোঁট দুটো কেমন ইয়গ্রলিভাবে ডাকছে আমায়। বারবার চিৎকার করে বলছে, কাম মি বিস্ট, প্লিজ বাইট আস। লজ্জায় তখনই রাঙা হলো সপ্তদশীর চোখ মুখ। সহসা নাক নামিয়ে নিল নিচে। দাঁতে দাঁত চেপে মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, যত সব ফাউল কথাবার্তা বলবেন না নির্লজ্জ লোক আপনি। বাকিটা শেষ করা ফুসরত রূপ পায়নি মানব। তার আগে নিজ উদ্যোগে আঙুল ঢুকে দিয়েছে সপ্তদশী নরম চুলের ডগায়। সেথায় মৃদু চাপ বসে মেয়েটার ক্ষুদ্র মুখখানা ফের উঁচিয়ে তুলে উদ্যোগে নিজ রুক্ষ অধরের নিচে আঁকড়ে ধরল মাহির তীর বিরক্তিকর। কেঁপে উঠল শরীরটা। অষ্টপুট চেপে ধরল মনস্টার। চোখের পলকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনায় হতভম্ব মাহি। মানবের অবাধ স্পর্শে কাঁপছে তার ক্ষুদ্র তনু। অথচ রূঢ় মানবের সেদিকে হুঁশ নেই। সে আজ উন্মাদ বেপরোয়া ন্যায় টানছে রমণীর পাতলা অধৈর্য গল। শিখে অগ্রসতার ভাব তার, যেন আচরণের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। মাহি কাঁপছে। দুহাতে যতটা সম্ভব দূরে ঠেলতে চাইছে লোকটাকে। তবে বালাই শার্ট পাহাড় সম মানুষটা নড়ল না এক পাও। মাহি এবার ডুকরে ওঠে। চোখ জোড়া নীরবে অশ্রু ঝরাতে রূঢ় মানব তক্ষুনি চোখ খুলে চাইল। চরম বিরক্তিতে অতিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মানবীর অষ্টপুট। পরক্ষণে হুট করেই শক্ত হাতে আমস্ত্রিত থাবায় আঁকড়ে ধরে মাহির নরম চোয়াল। চোখ দুটোতে আঙুল লেপটে চোয়াল শক্ত করে বিনিময় হিসিয়ে আওড়ায়, খবরদার বান্দির মেয়ে, আজকে যা কিছু হয়ে যাক তুই জ্ঞান হারিয়ে খবরদার বান্দির মেয়ে, আজকে যা কিছু হয়ে যাক তুই যদি জ্ঞান হারিয়েছিস, দেন আই সোয়ার আমি তোকে নিজ হাতে জবাই দিব। মাইন্ড ইট। পর্যায়ে ভয়ে তটস্থ মাহি।
আজকে কি তার জ্ঞান হারানো কাজ হবে না? কেঁপে ওঠে তার শীর্ণ তনু। এরই মধ্যে মুগ্ধ ফের বিকট শব্দে কি এক ধমক, দেয়ার ব্যাটারি, কান্না থামা। সহসা নিজের উদ্যোগে পড়া কান্নাগুলো যেন গিলে নিল গলা টিপে মাহি। বুকের ভেতর জমে থাকা হাহাকারে কোনো মতে সংবরণ করে দম খিচে দাঁড়িয়ে রইল বোকা মানবী। অপরদিকে রুড়ো মানবের দৃষ্টি আক্রমণে আরো দুর্বোধ্য বেপরোয়া হলো যেন। এক পা এগিয়ে নিয়ে তখনই নিঃশব্দে দুহাতে আবদ্ধ করলো সপ্তদশীর কোনটি দেশ। পরমুহূর্তে এক অনায়াসে টানে রমণীকে তুলো নেয়। হালকা দেহখানি কোলে তুলে নিল মাফিয়া বীজবিহীন আকস্মিক আক্রমণে। আতকে কেঁপে ওঠে মাহির ক্ষুদ্র তনু। ভারসাম্য হারিয়ে পড়ে যাবার ভয়ে বেহুলা মানবী বোধহীনভাবে অস্ফুটভাবে দুপা জড়িয়ে ধরল বলিষ্ঠ পুরুষের ভি শেপ মেধহীন সুঠাম কণ্ঠি দেশে। মোলায়েম হাত দুটো তার নিজ অজান্তেই আঁকড়ে ধরল রুড়ো মানবের প্রশস্ত কাঁধ। এদিকে মানবীরহীন কাণ্ড দেখে নির্দয় মানবের অধর কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তির্যক পরিতৃপ্তির হাসি। দুহাতে রুড়ো বন্ধনে মাহিকে নিজের আরো সন্নিকটে এনে সে স্থির দৃষ্টে তাকিয়ে রইল মেয়েটার কপিতয় মুখশ্রীর পানে। ভয়ার্ত চোখ দুটো নিজ গভীর জোর সাপ দৃষ্টি আক্ষেপ করে যুবক আচমকা ঠোঁট টিপে বসল। মাহি হতবাক কুঞ্চিত দৃষ্টে তাকাতেই ফের তার নরম তুলতুলে অধৈর্যগুলোর ওপর আক্রমণ বসালো রুড়ো মানবের অষ্টিপট। আগ্রহী গভীর চুম্বনে লিপ্ত হয়ে উঠেছে রুড়ো মানব। আবেশের চোখ বুজে বন্ধ করে নিয়েছে সপ্তদশী। মেয়েটাকে কোলে নিয়ে সম্মুখে দেওয়ালের কোলের পানি এগিয়ে এসে রুড়ো মানব বেপরোয়া উন্মাদনা মানবীর মসৃণ পিঠখানা চমকা ঠেসে ধরে কাচের স্বচ্ছ দেওয়ালে। তার রুক্ষ হাতের অবদ্ধ স্পর্শে ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে রমণীর মসৃণ কাঁধ। মাহির অস্থিরতা বাড়ছে ক্রমশ। না চাইলেও ক্ষুদ্র বদনে নামছে পরিবর্তন। কপোতয় হচ্ছে রুড়ো মানবের প্রতিটি অগ্রসর স্পর্শে। মুগ্ধ ব্যস্ত গভীর চুম্বনে মত্ত থেকে আচমকা ভীষণ রূঢ়তার সাথে একটানে মানবীর পরনের জামাটা কাঁধের অংশ থেকে ফেলে দেয়। সম্বিত ফেলল যেন মাহির এবার। তৎক্ষণাৎ মোচড়ে ওঠে তার সর্বাঙ্গ। অতিষ্ঠ হয়ে ভয় ফোপানোর শব্দ হয়। থামে না মুগ্ধ। ধীরে ধীরে মেয়েটার অধর ছেড়ে আলগোছে মুগ্ধ বলে মানবীর রাজহংসী ন্যায় মসৃণ কণ্ঠায়। মুহূর্তে শিরদাঁড়াবে এক শীতল স্রোত নেমে গেল মাহির। নিঃশব্দ হলো নিঃশ্বাস ভারী। রুড়ো মানবের ধারালো দাঁতের রুক্ষ স্পষ্টে কুপকাত মেয়েটার কণ্ঠা বোধহয় ছিঁড়ে যাচ্ছে চামড়া। ব্যথায় কুঁচকে যাচ্ছে মাহির চোখ জোড়া। মুখে বেগ বাড়ছে, বই কি কমছে না তার। এদিকে উদ্বিগ্ন এডউইন মনস্টারের চিরচেনা হাঁসফাঁস করতে দেখে আচমকা এসে দাঁড়ায় রুড়ো মানব রুক্ষের দুয়ারে। আনমনে কিছু একটা বলতে যাবে উদ্দেশ্যে দৃষ্টি উঁচাতে কুপকাত সামনে দাঁড়ানো কপোতিকির অমন বেগতিক মুহূর্তে লিপ্ত হতে দেখে হোঁচট খেলে এডউইন। দৃষ্টি হলো বিস্ফোরিত। তৎক্ষণাৎ জিভে দাঁত বসিয়ে দিয়ে সরে গেল দুয়ার হতে। দেয়ালের ওপাশে পিঠ থেকে হতবুদ্ধিনে অস্ফুট ভাব কণ্ঠে বিড়বিড়ি আওড়ায়, হোলি কাউ! আমি তো আপনাকে সেফ মনস্টারের কনসিভ করতে পাঠিয়েছিলাম সিগনোরা। তবে কনসিভ যে এইভাবে করবেন তা তো আমার ধারণাতেও ছিল না। মানবীর মসৃণ কণ্ঠায় এখনো ডুবে আছে রুড়ো মানবের মুখ। সেথায় আর কোনো অংশে কামড় বসাতে বাকি আছে কিনা বা মনস্টার বাকি রেখেছে কিনা জানে না সপ্তদশী এবার কেবল গোঙাচ্ছে। কাঁদতে কাঁদতে ভেঙেছে তার কণ্ঠস্বর নিচু। দুর্বল হাত দুটো ধীরে ধীরে উঠে এলো মনসারের প্রশস্ত কাঁধে। গড়াতে গড়াতে আচানক তাতেই ঠাঁই হচ্ছে মুগ্ধের ঘাড়ে পিঠে। এর মধ্যে মুগ্ধ করে বসলো আরেক কাণ্ড। বেপরোয়ার ন্যায় মেয়েটার ঘাড়ের কাছে আচমকা তার সাথে বসিয়ে দিল নিজ দাঁত। অমনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মাহি। দিন দুনিয়া ভুলে চিৎকার দিয়ে ওঠে মানবী। ভুলবশত আচমকা খামচে ধরে রুড়ো মানবের ঘাড়। শেষে ঘাড়ের ব্যথায় দাঁত খিচে নেয় মুগ্ধ। তড়িঘড়ি করে মাহির কণ্ঠ হতে মুখ তুলে এক হাতে চেপে ধরে নিচের ঘাড়। মুহূর্তে হাতের পরশ পায় তরল কিছু, অথচ তার দগদগে ক্ষত থেকে ফের অবলীলায় গড়াচ্ছে লহু। ব্যথায় মুগ্ধ কেমন চিরবিরিয়ে ওঠে। ইউ বিচ, হোয়াট দ্য ফক অফ হ্যাভ ডান, ওহ গড! বলতে বলতে এক ঝটকায় মেয়েটাকে কোল থেকে নামিয়ে দেয় মুগ্ধ। কুচকায় নিচের মুখ, দাঁতে দাঁত চেপে সহসা ঘাড়ের ব্যথাটুকু। ওদিকে মাহি হেঁচকি তুলছে অনবরত। দোয়াতে আঁকড়ে রেখেছে নিজ কণ্ঠা। রুড়ো মানব কেমন চিরবির করতে করতে তখনই বেটির কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সে তো অবহেলায় পড়ে থাকা অবরকট তুলে এনে ছুঁড়ে মারে মাহির দিকে, কণ্ঠে বজ্রতা আড়াল করে। গায়ে জড়া এটা,
কন্দনরত রমণীর সঙ্গে সঙ্গে ক্যাচ ধরে অবাক করতাম। ফলে আবার কোটে স্থান হয়েছে তার পায়ের কাছে। হেঁচকি তুলতে তুলতে সময় নিয়ে কোটটা গায়ে জড়ায় মাহি। তা আর দৃষ্টে পরক করে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে মুগ্ধ। অ্যাডুইন! তড়িঘড়ি করে ছুটে আসে অ্যাডুইন। হকচকিতে দৃষ্টি রুড়ো মানবের পানে তাকে আটকে ওঠে সে। মুগ্ধ এক হাতে চেপে ধরে নিজ ঘাড়, অবলীলায় সেখান থেকে করাচ্ছে লৌহ, চুইয়ে পড়ছে, কাঁদবে। মানবের চোখে মুখে ব্যথা তো সব স্পষ্ট। মুগ্ধ তখন ফের গর্জে ওঠে বলে, কল দ্য ডক্টর ফার্স্ট। সাধ্যমতো ওপর নিচে মাথা থেকে অ্যাডুইন তক্ষুনি ছুটে এলো হুকুম তামিলের উদ্দেশ্যে। তার প্রস্থান ঘটাতেই মাহি পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। চোয়ালের পেশি টান টান করে কটমট কণ্ঠে চিরবিরি আওড়ায়, জানার বাচ্চা একটা, সব কিছুতেই কুফানা লাগালে তোর হয় না না? আমার জীবন যৌবন নষ্ট করার জন্য ওত পেতে বসে থাকিস বিয়াদবটা। যেদিন সুবিধা মতো ধরবো না সেদিন একেবারে আধমরা করে ফেলবো বান্দির মেয়ে তোকে। কর্মবিরতিতে 5 জন ডক্টর মাত্রই শেষ করেছে রুড়ো মানবের 4টা স্টিচেস। ঘাড়ে পিঠে মোটা একটা ব্যান্ডেজ বসিয়েছে মুগ্ধের। বলা হয়েছে আরাম করতে, অথচ রুড়ো মানব কি তা শোনে? ডাক্তারগণ বেরোতে কাউচে বসে থাকা মাইকে উত্তক্ত করতে চলে যেত। গুনে গুনে 2 কদম 3 কদম সামনে আগাতেই আচানক ঘাড়ের কাছে দরজাটা কেমন যেন আটকে গেল পুরোপুরি। মাহি থমকায়, তক্ষুনি নজর ঘুরে তাকায় ঘরের দরজার দিকে। সুদর্শন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওদিকটায়। এক হাতে হাঁটুতে ভর করে সেথায় ভর নামিয়ে রাখলো ডান হাতে তর্জনী উঁচিয়ে মেয়েটাকে ইশারা করে ডাকলো মুগ্ধ। মাহি যেতে নারাজ, দুধারে মাথা নাড়িয়ে পেছাবার কদম। তখনই হঠাৎ অধরে দাঁত পিষল রুড়ো মানব। চল শক্ত করে ধমকে বলল, তুই আসবি নাকি আমার যেতে হবে তোর কাছে? টেনে আনবো কোনটা বল? অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ায় মাহি। নতমুখে বিছানার ধারে এসে দাঁড়াতেই আচানক কবজি শব্দে টান পড়লো তার। দলীয়মান টানে পর মুহূর্তে নিজেকে আবিষ্কার করলো মখমলি বিছানায় ডুবন্ত কোলে। তড়া করে আটকে ওঠে মাহি। উঠে যাবার প্রয়াস চালাতেই আবদ্ধ হলো রুড়ো মানবের বাহুবন্ধনীতে। তখনই মেজাজ চটল মেয়েটার। মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, ছাড়ো না আমায়। শুনেনি মুগ্ধ, উল্টো বাহুবন্ধনীর জোর বাড়িয়েছে, মেয়েটাকে টেনে আনলো বড্ড কাছে। আলতো করে মানবীর ক্ষুদ্র মাথাটা সযত্নে রাখলো নরম বালিশের কোলে। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটাকে জড়িয়ে ধরলো 2 হাতে। এদিকে তার এহেন উৎকণ্ঠা কর্মকাণ্ডে হতভম্ব হতে গিয়েও যেন হয়নি মাহি। কিছু বুঝে ওঠার পূর্বে রুড়ো মানবের বড়সড় বলিষ্ঠ পায়ে সে গা জড়িয়ে ধরল তার। তক্ষুনি হাঁসফাঁস করে চেঁচিয়ে ওঠে মাহি, আল্লাহ! এটা পা নাকি আস্ত বট গাছ? পা সরান আপনার। আল্লাহ গো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। থমথম খেয়ে বসলো মুগ্ধ। তড়িৎ ঘাড় বাঁকিয়ে কুঞ্চিত দৃষ্টি তাকালো মেয়েটার পানে। পরক্ষণে গোমরা মুখে সরিয়ে নিল নিজ পা। স্বস্তিতে এতক্ষণে বুক ফুলিয়ে নিঃশ্বাস টানলো মাহি। হাঁপাতে হাঁপাতে চোখ দুটো বুঝে নিজে ফের বুকের ওপর অনুভব করলো এক পাহাড় সম ভার। তারা চোখ কুচকে কাশতে শুরু করলো রমণী। কাশতে কাশতে বলল, আল্লাহ, আবার এটা কি? এবার চল শক্ত করলো রুড়ো মানব। মুগ্ধ দাঁত কিরমির করলো। জিভের ডকা বেশ কয়েকটা গালি নিয়ে এসে আলগোছে হজম করে নিল মানব। শক্ত কণ্ঠে শুধালো, এই তোর সমস্যা কিরে বান্দির মেয়ে? একটা সামান্য হাতের ভার সহ্য করতে পারিস না? হ্যাঁ বল, কি সহ্য হয় তোর? তৎক্ষণাৎ চোখ খুলে মাহি ঘাড় বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার এগুলো হাত নাকি রেল লাইনের মোটা মোটা লোহা? এত ভারী কেন? আবার বলেন ভার সহ্য করতে পারি না বলে আমাকে কি আপনার দৈত্য মনে হয়? আকাশ ভেঙে পড়লো মুগ্ধের। মুখ গহ্বরে লেপ্টে গেল হতভম্বতার ছাপ। হতভম্বনায় কণ্ঠস্ফুটে অস্ফুটভাবে বের হলো, আমি দৈত্য? মুখ ভিঞ্চি কেটে বলে মাহি তিত্তির বিরক্তি কণ্ঠে। তা নয় তো কি? এত বড়সড় মানুষটা কি দৈত্য না বলে চলে? কি উঁচু মাথা! ডাকাতে গেল ঘাড় ভেঙে যায় আমার। মানবীর নিষ্পাপ স্বীকারোক্তি আচানক ঠোঁট পিষে হাসলো মুগ্ধ। আলগোছে হাত বাঁকিয়ে আনলো মেয়েটার মাথার ওপর। সেতে আলতো করে বিলি কেটে দিতে দিতে শুধালো, ঘুমা। লোকটার এমন কথায় লোকটার সাথে একই বিছানায় ঘুমাতে নারাজ মাহি। নাক মুখ কুচকে বলে, আমি ঘুমাবো না। সহসা কপাল কোটায় মুগ্ধ। পর মুহূর্তে ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেশ টেনে মেয়েটার ওদরে ছোয়ালো হাত। কণ্ঠে শ্লেষাক্ত ভাব নিয়ে শুধালো, ওকে ফাইন বেব, তাহলে চল 2 জন মিলে হাঙ্কি প্যাঙ্কি করি। তাপমাত্রা বাড়িয়ে দিই ঘরের, তারপর ক্লান্ত হয়ে গেলে না হয় একসাথে ঘুমিয়ে পড়বো। ওকে?
চলবে নাকি?